13 থেকে দেখি। The following is a balance of MS Enterprise of 31st March 2018. 2018 সালের 31শে মার্চের আমাদের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। প্রথমে উত্তোলন দেওয়া আছে, ফার্নিচার অ্যান্ড পিকচার দেওয়া আছে, ইকুইপমেন্ট, তারপরে দেওয়া আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপরে পারচেস, ওয়েজেস, স্যালারিজ, এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, এরকম আমাদের ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে রেওয়া মিলের একটা ডেবিট পাস আর এই পাশে আছে ক্রেডিট পাস, অর্থাৎ ডেবিট পাশে আমাদের ব্যয় আর সম্পদ থাকে আর ক্রেডিট পাশে আমাদের আয় আর দায় সমূহ থাকে। ঠিক আছে, এরপর আমরা সমন্বয়গুলো দেখি। Inventory on 31st March 2018 is valued at টাকা 21,000. বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 21,000 টাকা, কিন্তু আমাদের সমন্বয়ে মজুত পণ্য কত আছে? 30,000। অঙ্কে কোনো বিক্রিত পণ্যের ব্যয় নাই, কস্ট অফ গুডস সোল্ড নাই। তাহলে আমাকে কি করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হবে। ঠিক আছে, কিভাবে তৈরি করব? মার্চেন্ডাইজ ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্সের সাথে আমরা যোগ করব পারচেস, এরপরে যোগ করব আর কিছু আছে না? আর কিছু এখানে নাই। পারচেস যোগ করব আর সমাপনী মজুত পণ্য বাদ দিব। বাদ দিলেই আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। আর যদি পারচেস বা অন্য কোনো এন্ট্রির সাথে সমন্বয় থাকে সেগুলো আমাকে করে নিতে হবে। 2 নম্বরের সমন্বয় বলছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে পণ্য বিনষ্ট হয়েছে। কত? 1,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, যার মধ্যে 800 টাকার কি করা ছিল? ইন্স্যুরেন্স করা ছিল। ঠিক আছে, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তুমি কত টাকা পাবা? 800 টাকা। তাহলে তোমার প্রকৃতপক্ষে ক্ষতি হলো কত? আগুনে বিনষ্ট পণ্য 1000 আর ইন্স্যুরেন্সের কোম্পানির কাছ থেকে পাবা 800, 200 টাকা তোমার ক্ষতি। ঠিক আছে, এই ক্ষতিটা আমাদের খরচের মধ্যে দেখাইতে হবে। আর ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তুমি পাবা যেটা, সেটা তোমার জন্য সম্পদ, যেটা কিনা কারেন্ট অ্যাসেটের মধ্যে বসাবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে ক্রেডিট অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলছে। অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে আমাদের অঙ্কে কত আছে? অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 আছে। 20,000-এর উপর আমরা 5% ধরবো। ঠিক আছে, তাহলে আমরা পাবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে পরের এন্ট্রি বলছে কি? স্যালারিস এক্সপেন্স টাকা 800 মার্চ 2018 ওয়ার আনপেড, অর্থাৎ মার্চ মাসের স্যালারি বকেয়া আছে। মার্চ মাসের স্যালারি বকেয়া আছে, অর্থাৎ আমরা স্যালারি বাবদ এটা অ্যাড করব স্যালারি এক্সপেন্সের সাথে, বকেয়া মজুরি এটা। ঠিক আছে, এবং এই বকেয়া মজুরিটা হলো চলতি দায়, যেটা কারেন্ট লাইবিলিটিসে আবার দেখাইতে হবে। আসলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল is to be calculated at the rate 6% per annum. ইন্টারেস্ট প্রতি মাসে হবে, প্রতি বছর হবে 6%। তাহলে ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট, এটা হলো তোমার কি? ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি ক্যালকুলেট 6%। এটা আমরা খরচের মধ্যে দেখাবো এবং দায়ের মধ্যে দেখাবো। প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা বলতেছে? 100 টাকা। আমাদের অঙ্কে রেওয়া মিলে ইন্স্যুরেন্স কি লেখা আছে দেখি তো? ইন্স্যুরেন্স রেওয়া মিলে লিখে রাখছি কত টাকা? 800 টাকা আমরা খরচ দেখায় রাখছি, কিন্তু আমাদের সমন্বয় কি বলতেছে? আমার এই 800 টাকার মধ্যে 100 টাকা হলো সম্পদের টাকা, অর্থাৎ অগ্রিম বীমা আছে। আমি যে 800 টাকা দিছি এর মধ্যে 100 টাকা আমি অগ্রিম দিয়ে রাখছি, তাহলে ওই অগ্রিম টাকাটা হলো সম্পদ। তাহলে তুমি 800 টাকা থেকে এই 100 টাকা বাদ দিয়ে বাকি যে 700 টাকা রইলো, সেই 700 টাকা তুমি ইনকাম স্টেটমেন্টে দেখাবা আর 100 টাকা তুমি দেখাবা ব্যালেন্স শিটে। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে। ডিপ্রিসিয়েশন ধরবা ফার্নিচারের 5%, ইকুইপমেন্টের 10%। ঠিক আছে, এই পার্সেন্টগুলো আমরা করবো। এরপরে আমাদের স্টেটমেন্ট তৈরি করতে বলছে, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। ইনকাম স্টেটমেন্ট আমরা প্রথমে কি বসাবো? সেলস বসাবো। এই সেলস
কত টাকা, 1,30,000 টাকা। এই সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, সেলস রিটার্ন 2,000, তাহলে 1,28,000 থাকে। এটা হবে 1,28,000 হবে নিট সেলস। এই নিট সেলসের থেকে আমরা বাদ দেব কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বানাবো বলছিলাম আমরা, ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করব, সেলস কি বলে এন্ডিং ইনভেন্টরি বাদ দিব। তো এই জিনিসগুলোই দেখো এখানে করছি। প্রথমে ওপেনিং, পারচেজ রিটার্ন তো। হ্যাঁ ওটা থাকলে বাদ দিব, আমি জাস্ট মেনটা বললাম, বাকিটা বলি নাই সমন্বয়। সাইজ আগুনের পণ্য যে বিনষ্ট হয়েছে এটা কি ক্রয় থেকে বাদ যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ক্ষতি, আমাদের পণ্য বিনষ্ট হয়েছে যে, এই জন্য পণ্য কমাইতে হবে, ক্রয়কে কমাইয়া ফেলতে হবে, ঠিক আছে। তো ওই যে কি কি আছে তাহলে, এখানে পারচেজ আছে, এই পাশে পারচেজ রিটার্ন আছে। তাহলে পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ দিলে হবে নিট পারচেজ, অর্থাৎ 78,000 টাকা আসবে। এই যে এখানে দেখো 80,000, 2,000, 80,000 থেকে প্রথমে 2,000 বাদ দিব, আর আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 1,000, এটাও বাদ দিব। তাহলে আমাদের নিট পারচেজ থাকতেছে কত, 77,000। এরপরে আরো কিছু প্রত্যক্ষ খরচ ছিল, এই প্রত্যক্ষ খরচগুলো বসাবো। ওয়েজেস ছিল, ঠিক আছে, ওয়েজেস বসাইছি। তারপরে ট্রেড এক্সপেন্স, বাণিজ্যিক ব্যয়, ঠিক আছে, তো আমরা এটাও আমরা বসালাম। তাহলে আমাদের মোট প্রত্যক্ষ খরচ এবং পারচেস মিলিয়ে আমাদের এখানে 87,200 হয়েছে, মানে পারচেস এবং কিছু প্রত্যক্ষ খরচ মিলে। ওপেনিং ইনভেন্টরির সাথে আমরা প্রত্যক্ষ খরচ আর পারচেস, নিট পারচেস বিয়োগ অ্যাড করে কি পেলাম, টোটাল ব্যালেন্স 1,17,200। এখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি 21,000 বাদ দিব, ঠিক আছে, বাদ দিলে আমরা 96,200 টাকা পেলাম। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি, পাইছি গ্রোস প্রফিট, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, অপারেটিং এক্সপেন্স গুলো বসাবো। অপারেটিং এক্সপেন্সের দুইটা ভাগ আছে, প্রথমেই আমরা বসাবো স্যালারি বসাবো, ঠিক আছে। স্যালারি এক্সপেন্স, এখন এটা কার মধ্যে যাবে সেটা কি বলছে, বলা নাই। কিছু বলা না থাকলে আমরা সেলিংও বসাইতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভও বসাইতে পারি। নর্মালি শুধু স্যালারি এক্সপেন্স থাকলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে বসাই দিব। তো অ্যাডমিনিস্ট্রেটিভে সেলিং এক্সপেন্স কত বসাইছি, 10,400 ছিল রেওয়া মিলে, আর সমন্বয়ে বকেয়া ছিল 800 টাকা, ঠিক আছে। এই যে 4 নাম্বার সমন্বয়ে বকেয়া ছিল 800 টাকা, তাহলে মোট 11,200 টাকা হলো সেলিং এক্সপেন্স। এরপরে রেটি কি, সেলিং এর পরে হলো পোস্টেজ এক্সপেন্স। পোস্টেজ এক্সপেন্স আমরা কোথায় কোথায়, পোস্টেজ এক্সপেন্স এটা বিক্রয়ের সাথে রিলেটেড, তাহলে এটা কত, 1,500 টাকা। তারপরে আমাদের আছে রেন্ট এক্সপেন্স, এটা আমরা কোথায় দেখাবো, রেন্ট এক্সপেন্সটা দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমরা দেখাই নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাবো, কত দেখাবো, 700 টাকা দেখাবো, কারণ 800 টাকার মধ্যে 100 টাকা আবার সম্পদ আছে, তাহলে 700 টাকা আমরা দেখালাম। তারপরে আছে ট্রাভেলিং এক্সপেন্স, এটাও আমরা কোথায় দেখাবো, অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। মিসেলেনিয়াস এক্সপেন্স, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। এই জিনিসগুলো আমরা বসাইছি। এরপরে আমরা দেখাবো আমাদের ক্ষতি হয়েছিল কত, যে আগুনে বিনষ্ট পণ্যের মধ্যে 200 টাকা ক্ষতি হয়েছিল, এই ক্ষতিটা কি খরচ, এই খরচটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাবো। যে লস অন ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে যেই পণ্যটা নষ্ট হয়েছিল তার জন্য যে আমাদের ক্ষতিটা হলো সেটা আমরা লিখলাম। আর দুটো অবচয় ছিল, হ্যাঁ, শেষের দিক দিয়ে কি কি অবচয় ছিল, ফার্নিচারের অবচয় আর ইকুইপমেন্টের অবচয়, এই দুটো অবচয় আমরা এখানে বসাইছি। ফার্নিচারের পার্সেন্টেজ করে 700 আসছে, ইকুইপমেন্টের উপর পার্সেন্টেজ করে 2,000 টাকা আসছে। এই মোট 24,000 টাকা হলো আমাদের অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে। মোট এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভের 24,000, আর সেলস অ্যান্ড সেলিং এর হলো 2,500। তাহলে মোট খরচ বাদ দিয়ে পেলাম নিট অপারেটিং ইনকাম। এই নিট অপারেটিং ইনকামের সাথে যোগ হয় নন অপারেটিং ইনকাম। কোশ্চেনে কোনো নন অপারেটিং ইনকাম নাই, এই জন্য সরাসরি নন অপারেটিং এক্সপেন্সগুলো আমরা বাদ দিব। ঠিক আছে, নন অপারেটিং এক্সপেন্স কোশ্চেনে দুইটা ছিল, ইন্টারেস্টের যে দুইটা, অর্থাৎ তুমি লোন নিচ্ছে ক্যাপিটালের উপরে সুদ, আর হচ্ছে ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট করছিলে তার উপর সুদ, ঋণ নিছিল, এই যে লোন নিছিল তার উপরে সুদ ধরতে হবে, আর পোস্টে ক্যাপিটালের উপরে সুদ ধরতে বলছিল। এই যে 5 নাম্বারে দুইটা সুদ আসবে,
তো আমরা দুইটা সুদ এখানে বসাইছি। প্রথমে ইন্টারেস্টের সুদ কিভাবে মানে ক্যালকুলেট করবা, এখানে আসি। সেটা হলো কত পার্সেন্ট করবা, 6%। 6%-এ কত হয়, 6,000 টাকা আসে। 6,000 হলে 1 বছরের টাকা, মাস হিসেবে করতে গেলে কত আসে, মাসে 6,000 হলে 500 টাকা মনে হয় আসে মেবি। 12, তোমার 6,000-কে 12 দিয়ে ভাগ করো, 500 তো আসার কথা। 500-র মধ্যে আমাদের অলরেডি 150 টাকা দেওয়া আছে এখানে, আর 150 যোগ করছি। আচ্ছা, একটু চেক করে দেখি। এইখানে সালটা 18 হবে। হ্যাঁ, 18 হবে। একটা কাজ করো, 10,000-এর 6% করলে 6,000, 6,000-কে 12 দ্বারা ভাগ করলে 500, 500 হলে 17। অক্টোবরের, না 17 হবে, ঠিকই ছিল। ইন্টারেস্টটা কত আসে, 500। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। হিসেবে তো মিলতেছে না। আচ্ছা, আমি একটু দেখি। এটা কি বলছে, 2017 সালের অক্টোবর মাসে ঋণ নিছে। কত টাকা ঋণ নিছে, 10,000 টাকা ঋণ নিছে। 10,000 টাকার 6% করলে হবে 600 টাকা। এই 600 টাকা হলো 1 বছরের সুদ। ঠিক আছে, মানে 1 বছরের সুদকে তুমি 12 দ্বারা ভাগ করো, অর্থাৎ 600 ভাগ 12। ঠিক আছে, আর তাহলে 1 মাসে তোমার সুদ আসে 50 টাকা করে। ঠিক আছে, তাহলে অক্টোবরের 1 তারিখ, 2017 সালের অক্টোবরের 1 তারিখ থেকে 2018 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত কয় মাস হয় সেটা হিসেব করো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস হয়। তাহলে 6 মাসে সুদ আসতেছে কত, 6 মাসের সুদ আসতেছে 300 টাকা। তাহলে 300 টাকার সুদের মধ্যে পরিশোধ করা হয়েছে কত, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, ওই, হ্যাঁ 150 টাকা পরিশোধ করা হয়েছে, তার মানে আরো 150 টাকা বকেয়া আছে। তাহলে আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স 150 টাকা, আর ওই যে বকেয়া ছিল ওই 150, টোটাল হলো 300 টাকা, যেটা আমরা পার্সেন্টেজ করে বের করছি। ঠিক আছে, 1 বছরের প্রতি মাসে 50 টাকা হয়, 6 মাসের সুদ, 6 মাসে আসে 3,300 টাকা, তার মধ্যে 150 টাকা অলরেডি দেওয়া হয়েছে, আর 150 টাকা বাকি আছে। এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের উপরে সুদ ধরতে বলছিল কত পার্সেন্ট, 6%। ক্যাপিটাল কত, 68,000, 68,000-এর 6% করো, 68,000 ইন্টু 6%, কত, 4,080 টাকা আসে আমাদের সুদ, 4,080 টাকা। তাহলে এই দুইটা সুদ আমরা বাদ দিলে যেটা পেলাম সেটা হলো নেট ইনকাম। ঠিক আছে, এরপরে যেমন আমরা ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে প্রথমে কোশ্চেনে ক্যাশ দেওয়া ছিল, ক্যাশটা সরাসরি বসাই দিছি। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 2,000। ঠিক আছে, এই 2,000 থেকে 1,000 বাদ দিছি কি নামে, এই 1,000 টাকা কাট ছিল। এই 1,000 ছিল ওই যে আগুনে বিনষ্ট পণ্য হয়েছিল যে 1,000, সেই 1,000 টাকা আমরা এখান থেকে বাদ দিছি। ওই, হ্যাঁ, এই যে পার্সেন্টেজ করছি না, এই 1,000 টাকা আমরা বাদ দিব। ঠিক আছে, বাদ দিয়ে আমাদের কত আসতেছে, 19,000 টাকা। তোমাদের ওইখানে মনে আমি ব্যাড ডেপস দেখাই নাই না, ব্যাড ডেপস কত আসছিল, ব্যাড ডেপস 1,000, এই জন্যই মিস্টেক করতেছি। আচ্ছা, যাই হোক, খেয়াল করে দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 20,000 টাকা, 20,000-এর 5% হলো 1,000 টাকা। এই 1,000 টাকা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000। সেই 1,000 টাকা আমরা যেখানে লেখাইছি ব্যাড ডেপস এক্সপেন্স। ঠিক আছে, 1,000 টাকা। এই 1,000 টাকা এই আমরা কি করছি, এই যে এখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিছি, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিতে হয়।
বাদ দেওয়ার পরে আমাদের আসছে কি 19,000 টাকা। ওটা ওই যে ক্ষতি হয়েছে সেই 1,000 না, ওই যে অনাদায় পাওনা সঞ্চিতি ধরছে যে 1,000, সেই 1,000টা হলো এটা। আর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 19,000, মানে হয়েছে। ক্লোজিং ইনভেন্টরি সমন্বয়ে দেওয়া আছে 21,000। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তুমি কত টাকার ক্লাইম রিসিভ করার কথা তোমার 800 টাকা। পণ্য নষ্ট হয়েছিল 1,000, ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তোমাকে বলছিল 800 টাকা। এই 800 টাকা হলো তোমার জন্য সম্পদ, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট। এরপরে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স সমন্বয়ে ছিল 100 টাকা, সেই 100 টাকা বসাইছি। সবগুলো যোগ করে আমরা যেটা পেলাম সেটা হলো কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এই কারেন্ট অ্যাসেটের সাথে ফিক্সড অ্যাসেটের কাজ করব। ফিক্সড অ্যাসেটগুলো একটু দেখি কি কি আছে। প্রশ্নে ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 14,000, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 700 টাকা। এই যে উপরের দিকে তাকাও, ডিপ্রিসিয়েশন আমরা বের করে রাখছি 700 টাকা পার্সেন্টেজ করে, এই 700 এখানে বসাইছি। তাহলে আমাদের কত টাকা দাঁড়ায়, বিয়োগ করলে 13,300 টাকা। আর ইকুইপমেন্টের অবচয় ছিল 2,000 টাকা, তাহলে এটা বিয়োগ করলে আমাদের 18,000 টাকা। তারপরে আমরা টোটাল ফিক্সড অ্যাসেট পেলাম কত, 31,300 টাকা টোটাল ফিক্সড অ্যাসেট পেলাম। তাহলে এই কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে হচ্ছে টোটাল অ্যাসেট। এরপরে যাব আমরা ওনার্স ইকুইটি এবং লায়াবিলিটিসে। তো আমাদের কি কি বকেয়া ছিল সেইগুলো আগে বসাবো। বকেয়া স্যালারি ছিল 800 টাকা সমন্বয়ে, অ্যাকাউন্টস পেয়াবল রেওয়া মিলের ক্রেডিট পাশে ছিল 12,000, ইন্টারেস্ট পেয়াবল 150 টাকা। ওই যে বকেয়া ছিল, যে এখানে যে আমরা বকেয়া অ্যাড করছি সেটা। তারপরে আমরা লোন নিয়েছিলাম, এই লোনটা হলো লং টার্ম লায়াবিলিটিস, ঠিক আছে, এই জন্য লং টার্ম লায়াবিলিটিস নাকি লোনটা দেখাইছি আমরা 10,000। এরপরে ক্যাপিটাল ছিল, কত টাকার ক্যাপিটাল ছিল, 68,000 টাকার ক্যাপিটাল ছিল। আমরা জানি মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করতে হয়, এই সুদটা যোগ করছি। নিট ইনকাম যোগ করতে হয়, উত্তোলন বিয়োগ করতে হয়। তাহলে 53,000 টাকা আমরা ওনার্স সিকিউরিটি পেলাম। তাহলে লায়াবিলিটিস এবং ওনার্স সিকিউরিটি মিলে আসতেছে আমাদের 75,950 টাকা, ঠিক আছে। এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। এরপরে আসি আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক দেখি নতুন কিছু পাই কিনা। The following is the trial balance of Jamuna Limited as 31st December 2018. 2018 সালে যমুনা লিমিটেডের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। প্রথমে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 4 লাখ টাকা, পারচেজ দেওয়া আছে 15 লাখ টাকা, এবং সেলস দেওয়া আছে 22 লাখ টাকা। ওয়েজেস এক্সপেন্স 1,50,000, স্যালারি এক্সপেন্স 1.5 লাখ, সেলস ডিসকাউন্ট 50,000, পারচেজ ডিসকাউন্ট 30,000। এরপরে হলো রেন্ট এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ঠিক আছে। এরপরে আছে রিটেইন আর্নিং, সংরক্ষিত আয়, কমন স্টক দেওয়া আছে। তার মানে এটা কোম্পানির চূড়ান্ত হিসাব, না যৌথ মূলধনী কোম্পানির চূড়ান্ত হিসাব করবো। কিভাবে বুঝলাম, এই যে রিটার্ন আর্নিং, কমন স্টক, ডিভিডেন্ড, এই জিনিসগুলো যৌথ মূলধনী কোম্পানির মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড পেয়েবল আছে। তারপরে গুডউইল আছে, আদার ফিক্সড অ্যাসেট আছে, ব্যাড ডেটস এক্সপেন্স, ইনকাম ট্যাক্স পেইড, ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংক, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অ্যালাউন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই জিনিসগুলো দেওয়া আছে আমাদের কোশ্চেনে। আমরা একটু দেখে নেই কোনটা কোথায় যাবে। প্রথমে বিগিনিং ইনভেন্টরি, এটা যাবে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য, এটা আমাদের লাগবে। এরপরে পারচেজ, এইটাও আমরা কস্ট অফ গুডস সোল্ডের কাজের জন্য মানে বের করার জন্য কাজে লাগাবো। সেলস, এইটা সর্বপ্রথমে বসবে। ওয়েজেস এক্সপেন্স, এটা হচ্ছে আমরা কোথায় দেখাবো, প্রত্যক্ষ খরচ, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আসবে। তারপরে স্যালারিস এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। সেলস ডিসকাউন্ট, সেলস থেকে বাদ দিব। পারচেজ ডিসকাউন্ট, পারচেজ থেকে বাদ দিব। রেন্ট এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। জেনারেল এক্সপেন্স, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো।
রিটেইন আর্নিং এর 1 তারিখের ব্যালেন্স আছে, এটা আমরা যখন রিটেইন আর্নিং স্টেটমেন্ট করব তখন দেখাবো, যদি চাই আলাদা, আর না চাইলে আমরা ব্যালেন্স শিটের মধ্যে এটা সরাসরি দেখাই দেব। এরপরে কমন স্টক আছে, এটাও আমরা ব্যালেন্স শিটে দেখাবো। তারপরে ডিভিডেন্ড পেইড, এটাও আমরা কমন স্টকে দেখাবো। তারপরে অ্যাকাউন্টস, আচ্ছা অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল, এগুলো হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো কারেন্ট লাইবিলিটিস। গুডউইল সুনাম, এই সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, যেটাকে ইনটানজেবল অ্যাসেট বলা হয়, ঠিক আছে, ইনটানজেবল অ্যাসেট। আদার ফিক্সড অ্যাসেট বলেই দিছে। ব্যাড ডেটস এক্সপেন্স, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। ইনকাম ট্যাক্স পেইড, এটা ইনকাম স্টেটমেন্টের সর্বশেষ ফিনিশিং দেওয়ার আগের, এটা আমাকে বাদ দিতে হবে, তারপরে আমরা নেট ইনকাম বের করবো। ক্যাশ ইন হ্যান্ড, এটা যাবে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটের মধ্যে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এইটা আমরা কোথায় দেখাবো, আমরা ব্যাড ডেটস এক্সপেন্সের সাথে কাজ করব। অ্যালাউন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা আমরা ব্যালেন্স শিটে সম্পদের থেকে এটা বাদ দিয়ে রাখাবো ফিক্সড অ্যাসেট থেকে। এন্ডিং ইনভেন্টরি 6,50,000। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলছে। অ্যাকাউন্ট রিসিভেবল কত, 80,000, এই 3,50,000। এই 3,50,000-এর উপর আমরা 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করব, যদি না কোনো অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড কোনো সমন্বয় না থাকে, তাহলে 80,000-এর উপর, এই 3,50,000 ধরবো। আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড কোনো সমন্বয় থাকে, সেটা করার পরে যেই টাকা থাকবে তার উপরে আমরা 10% ধরবো। শর্টকাটে যেটাকে বলি আমরা নিট অ্যাকাউন্ট রিসিভেবলের উপর এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করা হয়। আর যদি কোশ্চেনে কোনো খরচ না থাকে, তাহলে কোশ্চেনে যেই দেওয়া মিলে যেই টাকা আছে, এটাই আমাদের নিট টাকা, এটার উপরে সরাসরি পার্সেন্টেজ। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স ইজ টাকা 1 লাখ, ইনকাম ট্যাক্স দেখাইতেছে 1 লাখ টাকা, ঠিক আছে। এরপরে provide depreciation 10% on the other fixed asset, অন্যান্য যে ফিক্সড অ্যাসেট আছে সবার উপরেই আমরা 10% অবশ্যই ধরবো। অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স, রেন্ট বকেয়া আছে, এটা কি ব্যয়, আর এই ব্যয়টা কি আছে, বকেয়া আছে। আর ব্যয় বকেয়া থাকলে কি করি আমরা, এই রেন্ট এক্সপেন্সের সাথে এই বকেয়াটা অ্যাড করব, আর এই ব্যয় বকেয়াটা যাবে চলতি দায়ের মধ্যে, ঠিক আছে। তারপর প্রথম ইনকাম স্টেটমেন্টে আসে। কত সালের অঙ্ক, 2018 সাল। জুয়েল লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, আর হচ্ছে 2018 সালের কথা বলতেছে। প্রথমে আমরা বলছিলাম সেলস বসাবো, সেলস থেকে সেলস ডিসকাউন্টটা বাদ দিব, পাবো হচ্ছে কি টোটাল নিট সেলস পাবো। হ্যাঁ, এটাই ঘরে হবে না, এটাই ঘরে হবে, নিট সেলস পাবো। এরপরে বলছিলাম কস্ট অফ গুডস সোল্ড বসাইতে, নিট সেলসটা আমরা লিখে দিই। হ্যাঁ, নিট সেলস, নিট সেলস পেলাম। এই নিট সেলসের সাথে আমরা বিয়োগ করব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে তৈরি করব, ওপেনিং ইনভেন্টরি থাকবে, তার সাথে পারচেজ থাকবে, পারচেজ ডিসকাউন্টটা বাদ যাবে। এখানে ব্যাপার কি, পারচেজ ডিসকাউন্ট কই, পারচেজ 15 লাখ আর পারচেজ ডিসকাউন্ট 30,000, 15 লাখ আছে, ঠিকই আছে। 4 লাখ ছিল বিগিনিং ইনভেন্টরি। হ্যাঁ, 4 লাখ কি বিগিনিং ইনভেন্টরি, হ্যাঁ ঠিক আছে। 4 লাখ বিগিনিং ইনভেন্টরি, পারচেসের সাথে পারচেস ডিসকাউন্ট বাদ হয়ে 14,70,000 হচ্ছে নিট পারচেস, ঠিক আছে। এর সাথে তুমি অ্যাড করবা কি, ওয়েজেস, প্রত্যক্ষ খরচ 1.5 লাখ টাকা ওয়েজেস ছিল, ক্লোজিং স্টক ছিল 6,50,000,
তো এইরকম যোগ বিয়োগ করে আমি যেটা পেলাম অর্থাৎ 1,30,700, এই 1,30,700 হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এই কস্ট অফ গুডস সোল্ড নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পাইছি কি গ্রোস প্রফিট। ঠিক আছে, এরপরে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিব। অপারেটিং এক্সপেন্স কি কি বলছিলাম আমরা? সেলস বলছিলাম, স্যালারি বলছিলাম, ঠিক আছে, স্যালারি, তারপরে রেন্ট বলছিলাম, রেন্ট বকেয়া ছিল, সেই কাজটা এখানে করছি। আমরা একটু উপরে তুলে দিই। স্যালারি 1,40,000, রেন্ট ছিল 1,00,000, আর বকেয়া ছিল রেন্টে 5,000। টোটাল 1,05,000 হচ্ছে আমাদের রেন্ট এক্সপেন্সের টোটাল খরচ। তারপরে জেনারেল এক্সপেন্স বসাবো। জেনারেল এক্সপেন্স সাধারণ খরচ, এই খরচটা কোথায় দেখাইছি আমরা? এখানে আর মাল্টি স্টেপ করিনি, হ্যাঁ, মাল্টি স্টেপের কথা বলে নাই, এই জন্য আর মাল্টি স্টেপ না করে একবারে অপারেটিং এর মধ্যে সবগুলো দেখাই দিছি। তো জেনারেল এক্সপেন্স 80,000 টাকা, ব্যাড ডেটস এক্সপেন্স কোশ্চেনে দেওয়া ছিল 50,000 টাকা। এই ব্যাড ডেটস এর সাথে নতুন ব্যাড ডেটসটা অ্যাড করবা, হ্যাঁ, নতুন ব্যাড ডেটস এক্সপেন্স যোগ করবা আর পুরাতনটা বাদ দিবা। নতুনটা যোগ, পুরাতনটা বিয়োগ। নতুন কত সেটা কিভাবে পাবো আমরা একটু করে ক্যালকুলেশন করে আসি। পরে কত পার্সেন্ট হবে আমাদের? আরেক আমাদের এখানে কি হবে ক্যালকুলেশন করব কিভাবে? অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স, এই দেখো কত, 3,50,000। 3,50,000-এর 10% করো, 10% করলে হবে 35,000। এই 35,000 টাকা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা 35,000 লিখবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো কত আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রেওয়া মিলে দেখো কত টাকা আছে? 30,000 টাকা। রেওয়া মিলে কত আছে? 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা কি করব? বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে। তাহলে নতুনটা অ্যাড করছি, পুরাতনটা বিয়োগ করছি। ঠিক আছে, করার পরে আমাদের ব্যালেন্স আসছে কত টাকা? 55,000 টাকা আমাদের ব্যালেন্স আসছে। বুঝতে পারছি? এরপরে আমরা যোগ করব, অবচয় ছিল কোশ্চেনে, হ্যাঁ, ফিক্সড অ্যাসেটের উপরে 10% অবচয় ধরতে বলছে। ফিক্সড অ্যাসেট হলো 50,000, 50,000-এর 10% 5,000 টাকা আমরা অবচয় করবো। কিন্তু এখানে 80,000 ধরছে কেন দেখি? আরো কোনো ফিক্সড অ্যাসেট আছে? ও সরি, 8,00,000। 8,00,000-এর 10% 80,000 টাকা। হ্যাঁ, 8,00,000-এর 10% 80,000 টাকা এখানে বসাবো। তারপরে নিট ইনকাম, নিট ইনকাম বসাবা। নিট ইনকাম কত দেখো তো, আমরা যোগ বিয়োগ করবো। এই 7,80,000 থেকে 7,80,000 থেকে 4,60,000 বাদ দিবা, দিলে পাবা হচ্ছে নিট ইনকাম, নিট ইনকাম বিফোর ট্যাক্স, নিট ইনকাম বিফোর ট্যাক্স। এটাকে একটু আমি বোল্ড করে দিই। এখান থেকে ওই যে ট্যাক্স ছিল কোশ্চেনে, ট্যাক্সটা বাদ দিবা। হ্যাঁ, ট্যাক্স কত আসলে একটু দেখে আসি, লেখা করে উঠে গেছে কেন? ঠিক আছে, দেখো ট্যাক্স ছিল কত, কত টাকা ইনকাম ট্যাক্স? ওইটা না, নিচে আছে দেখো কত, 1,00,000 টাকা না? প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আমরা বাদ দিছি, পাইছি নিট ইনকাম আফটার প্রভিশন। সঞ্চিতি দেওয়ার পূর্বে আমাদের নিট ইনকাম কত সেটা পেলাম। আমাদের সরাসরি এটাকে নিট প্রফিট আফটার ট্যাক্সও লিখতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এখন করবো আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, সরি রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। আমাদের কি রিটার্ন আর্নিং স্টেটমেন্ট চাইছে? চাই নাই, ক্লোজিং ক্লাসিফাইড ব্যালেন্স শিট চাইছি। তো আমরা তো শুধু এখানে দেখা যাইতেছে রিটার্ন আর্নিং করে রেখে দিছি, আমাদের এখানে পুরো অঙ্কটা করা হয় না, মিস্টেক হয়ে গেছে। তো রিটার্ন আর্নিং স্টেটমেন্ট তো চাই না। আচ্ছা, করছি, সমস্যা নাই, এটার ব্যালেন্সটা আমাদের লাগবে। যে যখন আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে যাব, সরি
ব্যালেন্স শিট করতে যাব তখন তো আমাদের এটা অবশ্যই লাগবে না। তো এটা একটু দেখে নিন ব্যালেন্স কত ছিল। ব্যালেন্স ছিল হলো রিটেল আর্নিং এর প্রারম্ভিক ব্যালেন্স ছিল 3 লাখ। 3 লাখ বসাবো, তার সাথে অ্যাড হবে নিট ইনকাম। নিট ইনকাম কত, 2,20,000 টাকা বের করছি, ঠিক আছে। এখান থেকে বাদ দিব আমরা কি কি, ইনকাম ট্যাক্স বাদ দিব, আর কি বাদ দিব, ডিভিডেন্ড বাদ দিব। ইনকাম ট্যাক্স বাদ দিব, আর কি বাদ দিব, ডিভিডেন্ড বাদ দিব। তাহলে ইনকাম ট্যাক্স আর ডিভিডেন্ড কত হয়, 1,20,000। তাহলে 5,20,000 থেকে 1,20,000 দিলে বাদ দিলে তুমি কত পাবা, 4 লাখ টাকা কি পাবা, এই কোম্পানির রিটার্ন আর্নিং এর ইন্ডিং ব্যালেন্স কত সেটা পাবা, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে ব্যালেন্স শিটটা কতটুকু, যদি ছোট হয় করে ফেলবা, নাহলে বাসায় পরে করে দিলেই হবে। আমরা একটু দেখি এটা কি বেশি বড় হবে না ছোট হবে, এটা একটু দেখে নিন। গুডওয়েল আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল আসবে। আচ্ছা আমি এটা করেই দিই, হ্যাঁ। তাহলে এই ছিল আমাদের এইটার ব্যালেন্স শিটটা, যেটা করা ছিল না এটা আমরা করে দিলাম। তো এইভাবে আমরা এটা করব, ঠিক আছে। কমপ্লিট। কোন মাস ছিল, ডিসেম্বর ছিল না। বুঝতে পারছি, এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। জি স্যার। পরের অঙ্কে লাস্ট অঙ্ক করবো একটা, 16 নাম্বার ম্যাথ। অঙ্ক অনেক প্র্যাকটিস করার জন্য একটু অঙ্ক বেশি দিয়েছি, কারণ রুলস অনেকগুলো, তো প্র্যাকটিস বেশি না করলে পরীক্ষার হলে যে সমস্যা করে যাবে। সেটা কত সব, 2018 সাল। আচ্ছা, দেখো বলছে প্রথমে ক্যাশ দেওয়া আছে, ঠিক আছে, ক্যাশ। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ হলো কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2018 সালের 1 তারিখের ব্যালেন্স দেওয়া আছে, বিগিনিং ইনভেন্টরি, স্টোর সাপ্লাই সেটা হলো কারেন্ট অ্যাসেট, স্টোর ইকুইপমেন্ট এটা হলো ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অফ স্টোর ইকুইপমেন্ট এটা স্টোর ইকুইপমেন্ট থেকে বাদ দিতে হয়, পারচেজ এটা আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য প্রয়োগ করব, ফেড ইন আন্তঃপরিবহন এটাও আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের জন্য ইউজ করব, অর্থাৎ এটা প্রত্যক্ষ খরচ, পারচেজ রিটার্ন পারচেজ থেকে বাদ দিব। এরপর নোটস পেয়াবল আছে, নোটস পেয়াবল হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, ঠিক আছে, লাইবিলিটিস লং টার্ম লাইবিলিটিসের মধ্যে দেখাবো, অ্যাকাউন্টস পেয়াবল কারেন্ট লাইবিলিটিস, ক্যাপিটাল এটা হচ্ছে ওনার সিকিউরিটি, ড্রয়িং ও ওনার সিকিউরিটির মধ্যে ক্যাপিটাল থেকে বাদ যাবে, সেলস এটা যাবে হলো একদম শুরুতে অপারেটিং ইনকাম, সেলস রিটার্ন সেলস থেকে বাদ দিব, স্যালারিস এক্সপেন্স এইটা যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এইটা যাবে হলো অপারেটিং এক্সপেন্সে সেলসের আন্ডারে, ঠিক আছে। ইউটিলিটিজ এক্সপেন্স এটা আমরা যাব তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কিছু বলা না থাকলে, রিপেয়ার এক্সপেন্স এটা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো, ডেলিভারি এটা আমরা দেখাবো সেলিংয়ে, রেন্ট এক্সপেন্স ভাড়া এটা অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে যদি এই সম্পর্কে কোশ্চেনে না বলা থাকে। স্টোর সাপ্লাইস অন হ্যান্ড, স্টোর সাপ্লাইস 2300 টাকা আছে, কিন্তু রেওয়া মিলে আমরা স্টোর সাপ্লাইস দেখছি 5,200 টাকা আছে, 5,200। তার মানে আমাদের খরচ হয়েছে কত, এটাও বলতেছে হাতে আছে এবং এখানেও সম্পদ দেওয়া, বাদ দিলাম 2900 টাকা। 2900 টাকা খরচ। এই খরচটা আমরা ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সের মধ্যে এটা দেখাবো, ঠিক আছে। এই 300 যেটা 1900 টাকা যেটা বেরোলো, আর এই 2300 টাকা এটা আমরা ফিক্স কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখাবো, ঠিক আছে। ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট এটা আমরা ইকুইপমেন্ট 8,500 এই 8,500 ইকুইপমেন্ট থেকে বাদ। ইকুইপমেন্টে অ্যাকুমুলেট আছে তার সাথে অ্যাড করে তারপরে বাদ দিতে হবে, 22,000 আর এলো 8,500 টাকা, 8,000, তোমার 30,500। 30,500 টাকা এটা আমরা ইকুইপমেন্ট থেকে বাদ দিব। আর এই 8,500 টাকা ইনকাম স্টেটমেন্টে যাবে কোথায়, এটা যাবে হলো তোমার অপারেটিং এক্সপেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে সমাপনী, এই সমাপনীটা ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড করার সময় আমাদের বাদ যাবে। খরচ এবং প্রারম্ভিক মজুত পণ্য এবং ইনভেন্টরি পারচেজ যোগ করার পর যা হবে তার থেকে হবে, এটা আর একটা জায়গায় যাবে, সেটা হলো ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে। 70% স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, এগুলো সব সেলিং এক্সপেন্সে যাবে, ঠিক আছে। আমরা যেভাবে ধারণা করছিলাম সেভাবে করা যাবে না, এখানে বলে দিছে
70 স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স এবং ইউটিলিটিজ এক্সপেন্স, এই তিনটার 70% সেলিং এ দেখাইতে হবে, বাকি 30% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেখাইতে হবে। আমরা দেখি কিভাবে করতে হয়। প্রথমে সেলস দেওয়া আছে 4,61,000, তার সাথে সেলস রিটার্ন আমরা বাদ দিছি, পাইছি নিট সেলস। ঠিক আছে, এই নিট সেলসের সাথে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড এর কস্ট অফ গুডস বিয়োগ করব। এটা 18 সাল হবে। তো কস্ট অফ গুডস আমাকে আগে বানাইতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য ছিল, এটা আমরা বসালাম। তার সাথে পারচেজ ছিল কোশ্চেনে, পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ দিছি, বাদ দিয়ে পেলাম আমরা নিট পারচেজ। এই নিট পারচেজের সাথে ফ্রেড ইন যোগ করব, ক্রয় পরিবহন, এটা আমরা বসালাম। ঠিক আছে, এটা আমরা একটু উপরে তুলে দিই লাইনটা। তারপরে ফ্রেড ইন যোগ করার পর আসবে 2,40,100, তার থেকে সমাপনী মজুদ পণ্য ইন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আমরা বাদ দিব। বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। হ্যাঁ, বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। আচ্ছা, তো আমরা এটা পাবো। এটার সাথে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিব। অপারেটিং এক্সপেন্সে কারা আছে দেখি। প্রথমে স্যালারি আছে, রেন্ট আছে, হ্যাঁ সাউন্ড একটু অফ রাখি। স্যালারি আছে 66,500, রেন্ট আছে 16,800, ইউটিলিটিজ আছে 9,800। এগুলো কিন্তু ওই যে পার্সেন্টেজ করে কাজ করছে, হ্যাঁ পুরো টাকা কিন্তু বসায় নাই, 70% টাকা এগুলা এই স্যালারি, রেন্ট আর ইউটিলিটি, এই তিনটার 70% করে দেখাইছি। ডেলিভারিটা আমাদের কোথায় যায়, সেলিং এ যায় বলছিলাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্টোর ইকুইপমেন্টের বলছিলাম আমরা, এখানে আসে। টোটাল সেলিং এক্সপেন্স বের হলো 1,17,700, টাইটেল না দিলে চলবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভে বাকি যে 30%, এই তিনটার ওই 30% আমরা এখানে বসাইছি। তাহলে 4টা এন্ট্রি আছে এখানে, স্যালারি, রেন্ট, ইউটিলিটি, অ্যাডভার্টাইজ। এই কিরে অ্যাডভার্টাইজিং তো এখানে আসে না, অ্যাডভার্টাইজমেন্ট তো আসে স্যালারির মধ্যে। অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কিছু বলছে, বলে না, ওইটা এখানে যাবে। এটা অন্য একটা অঙ্কের মধ্যে এই কাজটি করা হয়েছে, এটা এখানে আসবে না, এটা যাবে হলো উপরে। কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 20,000 টাকা। 20,000 টাকা অ্যাড করলে 3 হবে। এটা তিনটা, এটা এখানে 20 কমলে, 20 কমলে হবে 5। ইনকাম ফ্রম অপারেশন, কোনটা ইনকাম ফ্রম অপারেশন, এই যে 95,000 টাকা ইনকাম ফ্রম অপারেশন। নন অপারেটিং কোনো এক্সপেন্স নাই, না থাকলে দেওয়ারও দরকার নেই। এগুলো ওই কারেকশন এখনো করা হয় না, সময় পাইতেছি না তাই, এই জন্য এক কারেকশন এখানে করে দিতেছি। তো নন অপারেটিং এক্সপেন্স বাদ দিব। নন অপারেটিং এক্সপেন্স মাত্র একটা আছে আমাদের, ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা আমরা এখানে বসালাম 2,000, বাদ দিয়ে আমাদের 93,000 টাকা বের হলো। ঠিক আছে, এই হলো আমাদের ছিল এটা, এটা ছিল হলো ইনকাম স্টেটমেন্ট। এরপর হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা করব, এটা হবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এই রেখে রাখছি। ওনার্স EQUITY, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট 2018 সালে। এই কোম্পানির আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাই নাই আলাদা, আমরা ওইখানেও করতে পারি, বা আলাদা এখানে ক্যালকুলেট করেও এখানে বসাই দিতে পারি। তারপর আমরা এখানে করে দেখাইছি। প্রথমে ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ হয়েছে, উত্তোলন বি হয়েছে, হয়ে ক্লোজিং ক্যাপিটাল বের করছি। ঠিক আছে, এরপরে যাবো হলো ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট গুলো আগে আমরা বসাবো। কারেন্ট অ্যাসেট গুলো আগে বসাই। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টোর সাপ্লাইস। টোটাল কারেন্ট অ্যাসেট হলো আমাদের কত, 2,30,000 টাকা।
ঠিক আছে, 2,30,000 টোটাল কারেন্ট অ্যাসেট। এরপর ফিক্সড অ্যাসেটের মধ্যে বলছিলাম আমরা স্টোর ইকুইপমেন্ট। ঠিক আছে, স্টোর ইকুইপমেন্ট ছিল আমাদের 85,000 টাকা। 85,000 থেকে ওইটা বাদ দিছি, বাদ দেওয়ার পর পাইছি হলো 5 লাখ, সরি 5 লাখ না তো, 54,500, এটা এখানে বলবে 54,500 পাইছি। হ্যাঁ, এই 54,500 আর এখানে 2,30,000, এই টোটাল আমরা পেলাম, টোটাল অ্যাসেট যেটা, টোটাল অ্যাসেট পেলাম 2,84,500। ঠিক আছে, এরপরে আমরা লাইবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি বসাবো। লাইবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে প্রথমে কারেন্ট লাইবিলিটিজ বসাবো। কারেন্ট লাইবিলিটির মধ্যে প্রথমে আছে ইন্টারেস্ট পেয়াবল, তারপর নোটস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, টোটাল কারেন্ট লাইবিলিটিস। টোটাল কারেন্ট লাইবিলিটিস হলো 1,00,000। আচ্ছা, এইটা কি হবে? মনে হয় না তো, কারণ এইখানেই তো তিনটা অ্যামাউন্ট, ও এই যে নিচে আছে, এটাকে, এটা হলো কারেন্ট অ্যাসেট। লং টার্ম অ্যাসেটের মধ্যে প্রশ্নে যে দেখো এখানে বলে দিছে আবার যে, আচ্ছা কয় নাম্বার এন্ট্রি, মার্চেন্ডাইজ নোটস পেয়াবল কত, নোটস পেয়াবল 48,500। দেখছো অবস্থা, এই কোশ্চেন হলো 48,500 আর এখানে দিয়ে রাখছে আমাদের কত, 31,000, সরি 51,000 থেকে আবার 50,000 বাদ দিছে। আচ্ছা, আমাদের অঙ্কে আগে দেখে আসি আমাদের কি ছিল, কোনো ইন্টারেস্ট কি ছিল এই অঙ্কে, তো দেখে নেই। লাইবিলিটিস পাশে কি কি যাবে, নোটস পেয়াবল যাবে 51,000, পাইছি তো নোট 51,000। অ্যাকাউন্টস পেয়াবল 48,500। এইখানে যে 30,000 নিচে এই ব্যাপারে কিছু বলে নাই। হ্যাঁ, আমাদের কোশ্চেনে মেবি যদি ওইটাই হয় তাহলে কোশ্চেনে আমার এখানে একটা রিকোয়ারমেন্ট উঠে নাই, যেটা না, ঠিক আছে ওঠে নাই। এইখানে হয়তো আর একটা সমন্বয় হতো, সেখানে বলে দিত যে 30,000 টাকা নেক্সট ইয়ারের জন্য, বাকি শুধু এতটুকুই বলতো যে 30,000 টাকা নেক্সট ইয়ারের জন্য। তাহলে নেক্সট ইয়ারের জন্য যেটা, সেটা হলো কারেন্ট, আর বাকি যে অংশটুকু অর্থাৎ বাকি 21,000 সেটা হলো লং টার্ম লাইবিলিটিস। তো আমাদের কোশ্চেনে এরকম কিছু বলে নাই, বিধায় আমরা এটাকে পুরোটাকেই লং টার্ম লাইবিলিটিস ধরে নেব। ঠিক আছে, আমরা পুরো 51,000ই রাখবো এটাকে, কারণ আমাদের কোশ্চেনে তার ওই সম্পর্কে কিছু বলে নাই। এখান থেকে এটা বাদ যাবে, 30,000 কমায় দিলে এখানে হবে 50,500। তারপরে লং টার্ম লাইবিলিটিস এর মধ্যে আছে নোটস পেয়াবল 51,000, বসালাম নোটস পেয়াবল, দুইটা মিলে হলো 1,01,500। আর ওনার ইকুইটি আমরা বের করছি 1,83,300, এই মোট 2,84,500 টাকা। বুঝতে পারছি? তুমি একটু সলিউশনটা নিয়ে নাও, কত থেকে করছে আজকে, 15 না 14 থেকে করলাম, 14 মেবি, 14 না সরি, এই 13 থেকে সলিউশনটা নাও, ছোট করে নিই। হ্যাঁ, এতটুকু আগে তোলো।